এবং ইরানের এই ঘটনাকে কেন্দ্র করে সে ইয়েমেনে হুতিদের সাথে খারাপ আচরণ করছে এবং একটা মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প দিয়েছে। নির্মমতাটা আমরা এখন ডোনাল্ড ট্রাম্পকে জবাই করে কুরবানি করে মনের একটা আনন্দ মেটাবো। ত্যাগেই সুখ, ভোগে নয়। কিন্তু আমরা না কি করি জানেন মান্নু ভাই, আমরা ভোগকে ত্যাগ বানিয়ে ফেলি। ধরো আবার এটাও না যে ওইসব দেশগুলোতে যে ফ্রিডম অফ স্পিচের আমরা কথা বলি, এও করার জায়গা আছে, কিন্তু চুক্তি একটা জায়গায় দেখেন শুধু তো বাংলাদেশ করে নাই, প্রচুর দেশ এটা এইরকম চুক্তি করেছে। শোনেন, যে দলটি আপনাকে স্বপ্ন দেখিয়েছিল নতুন বন্দোবস্তের, হ্যাঁ নতুন বন্দোবস্ত, তারপর নরম পন্থা, কত কিছু বললো না, তো তারাও কিন্তু পুরোনোটাতেই গেছে। ডোনাল্ড ট্রাম্পের কোরবানি হতে যাচ্ছে বাংলাদেশে। আমরা এই বিষয়টা দিয়ে শুরু করব এবং তারপরে আমরা ছড়িয়ে পড়ব নানা বিষয় নিয়ে। আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি আছেন। প্রথমে আছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ গোলাম মাওলা রনি, রাজনৈতিক বিশ্লেষক এবং কলামিস্ট। আর আছেন ডক্টর নাহারিন আই খান, অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত। আমাদেরকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ইউটিউব লাইভে এবং ফেসবুকের ভেরিফাইড পেজে। আমাদের লাইভেও পাবেন এবং পরে টিউন করে আপনারা বারবার আমাদেরকে দেখতে পাবেন। আমরা আলোচনা যেখান থেকে শুরু করতে চাই এবং সেটা হচ্ছে আমরা গোলাম মাওলা রনির কাছে যেতে চাই, কারণ এইটা এখন শুধু বাংলাদেশি নিউজ না, টেলিগ্রাফেরও খবর। টেলিগ্রাফ খুব বড় করে খবর দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের কোরবানি হচ্ছে বাংলাদেশে, এবং এই কোরবানিতে কি কি ত্যাগ হবে আর কি কি যুক্ত হবে। না, খবর শুধু টেলিগ্রাফ ছাপেনি, আজকে দেখলাম রয়টারও ছেপেছে। ওকে, রয়টারও ছেপেছে। আমি যখন প্রথম পশু ট্রাম্পের ছবি দেখলাম তখন আমার ভীষণ মজা লাগলো যে অদ্ভুত বাঙালির রুচিবোধ। এটা যে একটা ডোনাল্ড ট্রাম্পের নাম হতে পারে, এবং এটা জানেন যে যারা চাষাবাদ করেছে, এটাকে যারা লালন পালন করেছে, ওরা প্রান্তিক লেভেলের চাষি। তো সেই প্রান্তিক লেভেলের চাষি এরকম একটা বর্ণের মহিষ, তার মাথার চুল, তার যে মুখের ভঙ্গি, শরীরের গঠন, অ্যালবিনো বুল বলছে এটাকে, রাইট, অ্যালবিনো বুল। তো এর সঙ্গে যে এরা কিন্তু কোনো জাহাঙ্গীরনগরের ইউনিভার্সিটির কোনো অধ্যাপক নয় বা গোলাম মাওলা রনির মতো কোনো কলামিস্ট নয় যে আমরা হয়তো মিলিয়ে দিলাম এটা, কিন্তু এদের কমন সেন্স এত বেশি, এরা মুহূর্তের মধ্যে এটাকে একটা ইন্টারঅ্যাক্ট করে ফেলেছে যে এই পশুটার নাম আসলে ডোনাল্ড ট্রাম্পই হওয়া উচিত। দিস ইজ দ্য ফার্স্ট থিং। তো এটা আমাদের একটা স্বাভাবিক প্রাপ্তি যে আমাদের দেশে অন অ্যাভারেজে সাধারণ মানুষ যারা আছে তাদের আন্তর্জাতিকতা, তাদের জ্ঞান, তাদের সেন্স অফ হিউমার, ঘৃণা জানানোর ভাষা সব মিলিয়ে এটা অনন্য, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে আমাদের পত্রপত্রের মিডিয়াগুলো এটা যখন খুব লাইমলাইটে নিয়ে আসলো এবং একই সঙ্গে এই সেম ঘটনাকে আন্তর্জাতিক মিডিয়াও লাইমলাইটে নিয়ে আসছে, ইট মিনস যে ডোনাল্ড ট্রাম্প নামক যিনি আছেন এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট রূপে, তার আচার আচরণ মানুষ আর মানুষের মতো মনে করছে না, তার আচার আচরণ পশুর মতো মনে করছে, তার গোয়ার্তুমি অনেকটা মহিষের মতো। আপনি জানেন যে প্রকৃতিতে যে সকল প্রাণী গৃহপালিত পোষ মানে, তো এই পোষ মানা প্রাণীর মধ্যে সবচেয়ে হিংস্র হলো মহিষ। মহিষের মতো এরকম কোনো হিংস্র নেই, এবং এদের হিংস্রতা অনেক সময় বাঘ কিংবা সিংহর চাইতে বেশি হয়ে পড়ে তারা যখন রাগ হয়ে যায়। তো এরকম ডোনাল্ড ট্রাম্প হলো ওইরকম ঠিক মহিষের এইটার চরিত্রের মতো। সে পোষ মেনেছে, আমেরিকার মতো একটা চেয়ারে বসেছে, তো সেই দিক থেকে সে গৃহপালিত, আর তার যে স্বভাবটা সেই একটা বুনো মহিষের মতো একটা স্বভাব। সেই অল্প সময়ের মধ্যে যে কাজটা সে করেছে মাদুরোর সঙ্গে, ভেনেজুয়েলার সঙ্গে, যে নৃশংসতা সে চালিয়েছে গাজাতে, এবং যে নির্মমতা সে এখনও চালাচ্ছে ইরানে, এবং ইরানের এই ঘটনাকে কেন্দ্র করে সে ইয়েমেনে হুতিদের সাথে খারাপ আচরণ করছে এবং জুলুম চালাচ্ছে, এবং পার্শ্ববর্তী রাষ্ট্র লেবানন সেখানেও মারাত্মক সে যে যাকে বলা হয় তাদের জীবন তছনছ করে ছেড়ে দিয়েছে আর একজন বদমাইশের সঙ্গে একত্র হয়ে, সেটা হলো নেতানিয়াহু। তখন আমরা ছোট একটা দেশ, আমাদের ক্ষেপণাস্ত্র নেই, আমাদের যাকে বলা হয় তাকে ঘৃণা জানানোর ভাষা নেই, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে আমরা অনুভব করছি যে আমেরিকার সঙ্গে আমাদের যে একটা চুক্তি হয়েছে, চুক্তি হওয়ার ফলে এই যে আমেরিকার যে বুনো স্বভাব, আমেরিকার যে স্বার্থপরতা এবং এই যে মানুষকে লুট করার
যে একটা অদম্য যাদেরকে বলা হয় নির্মমতা এবং নৃশংসতা, এটা সম্ভবত আমাদের দিকে ধেয়ে আসছে এবং এই মেসেজটি প্রান্তিক লেভেলের জনগোষ্ঠীর মধ্যে চলে গেছে এবং এই কারণেই মনে হলো যে আমাদের যে প্রান্তিক জনগণ তারা কনসার্ন হয়ে একটা মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প দিয়েছে। আপনার প্রশ্ন, এখান থেকে আমরা পেলাম কি? হোয়াট ইজ ইউর অ্যাচিভমেন্ট? আমাদের পেলাম হলো যে আমাদের একটা আত্মবিশ্বাস আমরা পেলাম যে বাংলাদেশে যা কিছু হচ্ছে এই ব্যাপারে আমাদের দেশের জনগণ সচেতন। আমেরিকার মতো একটা রাষ্ট্রের যে যাকে বলা হয় স্বার্থপরতা, আমাদের এরকম একটা গরিব দেশকে লুণ্ঠন করার তাদের যে মনোবৃত্তি, আমার কাছে মনে হয় যে এটা ব্রিটিশদের তুলনায় মানে আরও নির্মম। এর কারণ হলো 1756 সালে যখন এই ব্রিটিশরা আমাদের এই দেশে যুদ্ধ করেছে তখন তারা খুবই গরিব ছিল। আপনি অবাক হয়ে যাবেন যে বাংলা, বিহার, উড়িষ্যার যে জিডিপি ছিল তার 100 ভাগের 1 ভাগ জিডিপিও কিন্তু ইংল্যান্ডের তখন ছিল না, খুবই গরিব ছিল। তারা এই দেশে আসতো এবং মূলত জলদস্যু প্রকৃতির তাদের ছিল, ট্রেড অ্যান্ড কমার্স করতো, কিন্তু সুপার পাওয়ার তো দূরের কথা, পাওয়ার হিসেবে সভ্য দেশ হিসেবে গড়ে তোলেনি। তো সেই সময়টাতে ধরেন তারা যে কোনো কারণে বাংলাদেশে চুরিচামারি করেছে, রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য, বাংলাদেশের ট্রেজারি দখল করার জন্য একটা কাজ করেছে। এটাকে আমরা ধরে নিয়েছি যে বর্গীরা যে কাজ করেছে, মগেরা যে কাজ করেছে, অন্যান্য জলদস্যুরা যে কাজ করেছে। কিন্তু আমেরিকা কি করছে? তারা এখন বলছে আমরা পৃথিবীর সবচেয়ে সভ্য দেশ, তারা এখন বলছে আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, আমাদের এটা আছে ওটা আছে। তো সেটা নিয়ে আমাদের যাদের কিছু নেই, পরনের কাপড় ছাড়া আমাদের আর তেমন কিছু নেই, তা আমাদের এখান থেকে কেন তাদেরকে টাকা নিতে হবে? একটা ভিক্ষুককে, একটা অসহায় মানুষকে যখন কেউ লুণ্ঠন করে, ডাকাতি করে, তো বাংলাদেশের মতো একটা রাষ্ট্রকে যদি আমেরিকা শোষণ করে, এর চেয়ে ঘৃণিত কোনো বিষয় থাকে না। আমরা যেখানে রিক্সা চালাতে পারছি না, যেখানে আমরা তেল কিনতে পারছি না, যেখানে আমাদের দৈনন্দিন সামনে যে খাদ্য চাহিদা আসছে, সেই খাদ্য চাহিদা পূর্ণ করার জন্য আমাদের বেশি না 5-6 হাজার কোটি টাকা দরকার। এর সামনে যেটা আসছে 5-6 হাজার কোটি টাকা কোথায় পাবো? ইটস নট ইভেন $500 বিলিয়ন। তো সেই টাকা নেই, অথচ দুর্ভিক্ষ আমাদেরকে তাড়া করছে। আর ঠিক সেই সময় আমাদের ঘাড়ের উপরে প্রায় 40,000 কোটি টাকার একটা দেনা, মানে প্লেন কিনতে হবে, এরকম একটা শর্তের মধ্যে তারা আমাদেরকে ঢুকিয়ে ফেলেছে। এই যে বিভৎসতা, এই যে নির্মমতা, সেই নির্মমতাটা আমরা এখন ডোনাল্ড ট্রাম্পকে জবাই করে, কুরবানি করে মনের একটা আনন্দ মেটাবো। হচ্ছে খুবই মুগ্ধ হয়ে রনি ভাইয়ের কথা শুনছিলাম এবং এই রনি ভাইয়ের কথা থেকে আমার মাথায় দুটো প্রশ্ন এসছে। একটা হচ্ছে যে যেমন ধরেন যে শুধু ডোনাল্ড ট্রাম্প না, মানে এটা তো রসবোধ, মানুষের একটা রসবোধ থাকে। আমি নারীকা যেমন ধরেন আমাদের এখানে ইশাখা নামেও গরু বিক্রি হচ্ছে, নেইমার নামে গরু বিক্রি হচ্ছে, এরকম প্লেয়ারদের নামে নানা ধরনের গরু বিক্রি হচ্ছে। তো এই বিষয়টাকে ধরেন আপনি কিভাবে দেখেন? সবসময় যে আসলে মানুষ ঘিটার জায়গা থেকে করে তাও না, মানে তার নানা রসবোধ থাকে। হ্যাঁ, যেমন মানে এখন গরুর নামগুলো এরকম দেবে কিনা, বা ধরেন এই মুহূর্তে আমি জানি না, মানে ধরেন আমাদের রাষ্ট্রপ্রধান বা আমাদের এদের নামেও যদি গরু বিক্রি হতো তাহলে কি আমাদের দেশের মানুষ খেপে যেতেন নাকি সেটাকে উদযাপন করতেন? বা ধরেন বিরোধী দলের নেতার নামে, বা এরাও তো বড় বড় মানুষ, তাহলে কি হতে পারতো? এই কথাটাই আমি আসলে আপনাকে বলতে চাচ্ছিলাম যে রনি ভাই তো সবসময় অনেক সুন্দর কথা বলেন এবং রনি ভাইয়ের একটা গুণ আছে, একটা জায়গা থেকে শুরু করে এত বিস্তৃত হয়, পরে আমার মনে হয় যে আসল কথাটা কি। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমি যেটা বলতে চাই যে আপনি যখন অনেকগুলো নাম বলছেন, চিন্তা করেন তো বাংলাদেশের হাটে একটা গরুর নাম শফিকুর রহমান, মানে এটা যদি হয় তাহলে জামাতে ইসলামী কি করবে, তাই না? তাহলে আপনি দেখেন অনেক তো আমেরিকার বদনাম চলল। আমেরিকা যেরকম একটা ডোনাল্ড ট্রাম্প দেখে আমাদের মিসাইল মারছে না, এটা কি আমাদের এক ধরনের সৌভাগ্য না? সে তো একটা পরাশক্তি, তাই না? এক দেশ অ্যাটাক করছে, ওই দেশে এটা করছে, তাদের ভয়াবহতার কথা আমরা শুনলাম। তাহলে এই যে পরমত সহিষ্ণুতা, হ্যাঁ, বা এই যে পলিটিক্যাল রেটরিক, বা এগুলোতে প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আপনি দেখেছেন জনাব তারেক রহমানকে নিয়ে কার্টুন আঁকা হয়েছে, হ্যাঁ, উনি কিন্তু নিজেই সেটাকে শেয়ার করেছিলেন। তার মানে এই পরমত সহিষ্ণুতা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আবার আপনার মনে পড়ে যে একটা ছোট্ট বাচ্চা একসময় শেখ মুজিবুর রহমানের ছবি এঁকেছিল, ছবিটা ঠিক ওরকম হয়নি দেখে কত ধরনের গন্ডগোলের ভেতর দিয়ে এই দেশকে যেতে হচ্ছে। আমি সবসময় বিশ্বাস করি যে রাজনীতি বলেন বা টকশোর ময়দান বলেন বা যেখানেই বলেন, পরমত সহিষ্ণুতা একটি বড় গুণ। বলি ছবির রাজনীতি তারপরে হচ্ছে বাউফলে, কিন্তু বাউফল বলে যে জায়গাটা যেখানে একটা
ব্রিজ হওয়ার কথা, সেইখানে কিন্তু যেইখানে হওয়ার কথা ছিল, প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, হতে পারেনি, কারণ মঞ্চে প্রধানমন্ত্রীর ছবি ছিল না বলে প্রতিবাদ এবং পাল্টা ধাওয়া। এই কথাটাই বলতে চাই আসলে, এটা তো আসলে পার্টিকুলারলি কোনো প্রধানমন্ত্রী, কোনো দল বা সেগুলো না। বা আপনি যদি এই মুহূর্তে দেখেন, গতকাল একটা ডিম মারা হয়েছে, বা তার যে মুখের ভাষা, যে কথাগুলো বলা হয়, অবশ্যই এটার একটা আলাদা রাজনীতি আছে। এই রাজনীতিটা হচ্ছে অলওয়েজ সেন্টার অফ অ্যাট্রাকশন হিসেবে থাকা, আলোচনায় থাকা, এটা অন্য ধরনের রাজনীতি। সেই কথাটাই বলতে চাই, এটা আসলে কোন প্রধানমন্ত্রী, কোন রাজনৈতিক দল, সেগুলো না। কিন্তু এই যে পরমত সহিষ্ণুতার একটা বিশাল ঝামেলা হয়ে গেল এই দেশে, এটাকে আপনি কি বলবেন? ধরেন আপনি আজকে নাম দিয়েছেন যে ত্যাগেই সুখ, ভোগে নয়। কিন্তু আমরা না কি করি জানেন মান্নু ভাই, আমরা ভোগকে ত্যাগ বানিয়ে ফেলি। ধরেন আপনি ত্যাগ কি? জাকাত ত্যাগ হতে পারে, তাই না? এক ধরনের ত্যাগ। কুরবানি এক ধরনের ত্যাগ, এইটা। কিন্তু আপনি যখন সেটাকে হাদিয়া নামে দিবেন, সেটা কিন্তু ভোগের জায়গায় চলে যায়। তার মানে আমরা এমন একটা পলিটিক্যাল সিস্টেম, একটা নেক্সাস তৈরি করেছি যে আপাত দৃষ্টিতে আপনার কাছে সেটা ত্যাগ মনে হচ্ছে, কিন্তু আসলে আপনি ভোগকেই ত্যাগে ট্রান্সফর্ম করছেন। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা আইডিয়া এই সোসাইটিতে। এবং এই রাজনৈতিক দলগুলো, আমরা যে রাজনৈতিক দলগুলো দেখি, তারা এক ধরনের এটা একটা পলিটিক্যাল এন্টারপ্রেনারশিপ তৈরি করে। এই জায়গা থেকে এই কাজগুলো হয়। তো যে কথাটার মধ্যেই ছিলাম যে আমি, যদি আপনি আমার ব্যক্তিগত জায়গা থেকে জিজ্ঞেস করেন, পলিটিক্যাল রেটরিক বিউটিফুল, কিন্তু এমন কোনো রেটরিক করার উচিত না, বা এমন কোনো জায়গায় যাওয়া উচিত না যে যেটি একটি ব্যক্তিগত কোনো সহিংসতার জায়গায় যায়, অথবা মানুষের মনে কষ্ট লাগে, সেটাকেও বিবেচনার মধ্যে আনতে হবে। আপনি লাস্ট কয়েক মাসে দেখেছেন, বা আমরা পার্টিকুলারলি, এই কথাটা আমি সব জায়গায় বলি, যে আমরা নারীরা যারা কথা বলি, বা আমাদের নিয়ে যা করা হয়, যা বলা হয়, যেসব ছবি লেখা হয়, দেয়া হয়, বা আপনি দেখেছেন লাস্ট কয়েকদিন ধর্ষণের ঘটনা ঘটেছে। আপনি মনে করতে পারবেন কিনা জানি না, আসিয়ার সময় আমার ছবি বা কাজী জেসিন, এদের ছবি দিয়েও আমাদেরকে বলা হয়েছে যেরকম করা উচিত আমাদেরকে, জাইমা রহমানকে নিয়ে লেখা হচ্ছে। তো তার মানে হচ্ছে এই যে পুরো একটা সোসাইটি তৈরি হয়েছে, যে আমেরিকার তো এই জায়গাটা আছে যে আপনি ডোনাল্ড ট্রাম্পকে গরু বানালে আপনার দেশে মিসাইল মারছে না, কিন্তু এই সেম জিনিসটাই সেটি বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, ডোনাল্ড ট্রাম্পের দেশেও এটা করা সম্ভব, মানে করা হয়, এবং করে তারা, মানে ক্রমাগতভাবে করছে। কিন্তু তার মানে কিন্তু আবার এটাও না যে ওইসব দেশগুলোতে যে ফ্রিডম অফ স্পিচের আমরা কথা বলি, কানাডাতে দেখবেন যে কানাডার মতো একটি দেশে ফ্রিডম অফ স্পিচ, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাদের সংসদেও কিন্তু বিল পাস হয়েছে, হেট স্পিচ ছড়ানো যাবে না। কিন্তু বাংলাদেশের মতো একটি দেশে যখন আপনি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হাস্যরস করছেন, সেটাই কোনো সমস্যা না, কিন্তু যখন আপনি যাকে পূজা করেন, আপনার যে নেতা, তাকে নিয়ে যখন আপনি করবেন, তখন রায়ট হয়ে যায়। তাহলে এটাকে এক ধরনের পলিটিক্যাল দ্বিচারিতা না? তো এই দ্বিচারিতা থেকে তো আমাদেরকে আসলে বের হতে হবে। মানে রনি ভাই একটা কথাও উত্থাপন করেছেন, যে যেমন ধরেন যে গরু, মানে আমাদের যে আমেরিকান যে চুক্তি, মানে আমাদের যেমন একটা খামারিদের গত কয়েক বছর ধরে অলমোস্ট আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়ে পড়েছি গরুতে, বা গরু উৎপাদনে বা তার মিটে। তাহলে কিন্তু ওইখানে কিন্তু আমরা এই চুক্তি করে এসেছি। এখন আমাদের খামারিরা কি বাঁচবে এই চুক্তির আওতায়? যখন থাকবে, সে কি বাঁচবে? রনি ভাইয়ের কথাতেই এটার উত্তর আছে, যে একটা গরিব দেশ, তাই না? যখন একটা গরিব দেশ থাকে, তার তো আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। আমেরিকা তো দূরের কথা, আমরা কি আমাদের পাশের দেশ দ্বারা নিষ্পেষিত না? নিষ্পেষিত অনেক জায়গা, আপনি কালচারাল জায়গাতে দেখেন, সব কিছুতে নিষ্পেষিত। এই চুক্তিটা করা ছাড়া আমি জানি না যে উপায় ছিল কিনা, কারণ রিভিউ করার তো জায়গা, হ্যাঁ, রিভিউ করার জায়গা আছে, কিন্তু চুক্তি একটা জায়গা দেখেন, শুধু তো বাংলাদেশ করে নাই, প্রচুর দেশ এটা এইরকম চুক্তি করেছে, তবে রিভিউ করার জায়গা আছে। এবং আমি মনে করি যে এই সরকারের একজন উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান সেদিন কিন্তু প্রেস কনফারেন্সে বলেছেন যে এটাতে রিভিউ করার জায়গা আছে, অবশ্যই দেশটি হয়তো রিভিউ করবে। আমি মনে করি যে সরকারটি ক্ষমতায় আসে বলে বাংলাদেশ ফার্স্ট, এবং চুক্তিটা তো আসলে এই সরকার করে নাই, তার উপর চেপে বসেছে। তো ওরকম একটা জায়গা থেকে নিশ্চয়ই সরকার এটাকে রিভিউ করবে, এটা আমরা আশা করছি। পরিষ্কার। আচ্ছা, আমি একটু রনি ভাইয়ের কাছে একটা জায়গায় যাই। রনি ভাই কথা বলতেছিল যে আমাদের ইকোনমির অবস্থা এমন হয়েছে, আমরা রিকশায় পর্যন্ত চালাতে পারবো কিনা বা চড়তে পারবো এরকম। তখনই আমার মনে পড়লো যে গত পরশুদিন আমেরিকান এমবাসি বাংলাদেশে কিছু রিকশা ছেড়েছে আমেরিকান ফ্ল্যাগ সহ। অতএব আপনার মনে রিকশার সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে? না, এটা তো হ্যাঁ, একদিকে হলো যে
মানুষের দারিদ্রতা নিয়ে যখন মানুষ ঠাট্টা করে, মস্করা করে, এটা এক ধরনের সে যেটাকে রেটোরিক বললো, যেটা হাই কোয়ালিটি রেটোরিক। এখন এই যে আমেরিকার যে রাষ্ট্রদূত আসছে, একটা অদ্ভুত প্রকৃতির, এরকম সুন্দর রাষ্ট্রদূত আমি কখনো দেখিনি। বিশাল লম্বা, 6 ফিট থেকে 7 ফিট হবে। তার পাশে মানে আর্য, তার পাশে যদি আমাদের প্রধানমন্ত্রীকে দাঁড়া করানো হয়, মোটামুটি কেমন দেখাবে জানি না, তবে জামাতের সভাপতি ডক্টর শফিককে যদি দাঁড়া করানো হয়, ভীষণ রকম অদ্ভুত লাগবে। এত লম্বা, এত সুন্দর। আপনাকে কি গালিভার্স ট্রাভেলস রিকল করবে? রাইট, গালিভার্স ট্রাভেলস রিকল করবে। তো সেই লোক যে কাজকর্ম করছে, মানে একে ইচ্ছে করেই বোধহয় ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে পাঠিয়েছে। এ যখন কোনো সরকারি অফিসে যায়, কারো পাশে বসে, তাকে এমনি দেখলেই মনে হয় এর মানে অধীনস্থ, হি ইজ দ্য বস, আর বাকি পাশে যে বসে আছে সে হলো তার অধীনস্থ। তো এটা একটা আমেরিকান পলিসি, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এত কিছু রেখে কতগুলো আমেরিকান পতাকা সম্বলিত রিক্সা ঢাকা শহরে ছাড়লো। এটা আমাদেরকে বোঝালো আসলে তোমরা আসলে রিক্সার জাতি, রিক্সাই তোমাদের প্রাপ্য, অতএব তোমরা এই রিক্সা নিয়ে থাকো। সে ইচ্ছে করলে আরও অনেক কিছু দিতে পারো, সে ইচ্ছে করলে কয়েকটা মহিষও তো দিতে পারতো, যে ঠিক আছে তোমরা ডোনাল্ড ট্রাম্পকে এত পছন্দ করো, একটা ডোনাল্ড ট্রাম্প কুরবানি করার দরকার নেই, তোমাদেরকে আরও 50টা ডোনাল্ড ট্রাম্প দিলাম, দেখি তোমরা কত মাংস খেতে পারো। কিন্তু সেটা না করে সে আমাদেরকে রিক্সা দিয়ে দিল। তো এটা আমি মনে করি যে কূটনৈতিক লেভেলে, খুব হায়ার লেভেলে, ইন্টেলেকচুয়াল লেভেলে এক ধরনের একে অপরকে হেনস্থা করার, অপদস্থ করার একটা অপচেষ্টা। আমেরিকা অনেকখানেই বাংলাদেশে যা কিছু করছে, তারা জামাতকে নিয়ে খেলছে, তারা আওয়ামী লীগকে নিয়ে খেলছে, তারা বিএনপিকে নিয়ে খেলছে। তারা জনাব ফরহাদ মাজাহার থেকে শুরু করে ওই যে আর একটা গ্রুপ আছে যারা ভাববাদী, যে দেখবেন যে খুব ঠিক গাঁজাও খায় না, গাঁজা খায় কিনা আমি বলতে পারবো না, কিন্তু যারা গাঁজা ঠাজা খায় তাদের সাথে তার ভীষণ রকম সম্পর্ক। এই যে বিভিন্ন যারা ওই ভাববাদী আধ্যাত্মিকতার চর্চা করেন, এক মেয়ে দেখলাম যে আমরা তো তেমন কিছু অন্যায় করি না, আমরা একটু গাঁজা খাই, গাঁজা খেয়ে চুলটা এরকম করে একটু নাচানাচি করি, এর মধ্যে এমন কি অপরাধ? আমার এত ভালো লাগছে। তো এই সকল মানুষের কাছে, এই সকল মেয়েদের কাছে, ছেলেদের কাছে জনাব ফরহাদ মাজার হলেন পীরে কামেল। এখন সেই পীরে কামেলের সাথেও কিন্তু এই আমেরিকার একটা খুব ভালো সম্পর্ক আছে। তো এখন তারা এই যে রিক্সা দিয়ে শুরু করলো, এটা যে কি দিয়ে শেষ করবে এবং কোথায় কোথায় নিয়ে যাবে, আমাদের আর কি কি উপহার দেবে, এটা এখনো পর্যন্ত আমি বুঝতে পারছি না। রনি ভাই শুধু উপহার দেবে না, উপহারও কতটুকু নেবে সেটা আমরা আসলে শুনতে ফিরবো। একটা ছোট্ট বিরতি নিব, কারণ হচ্ছে যে আমরা এইটাও খুঁজতে চাই যে কতটা উপহার দিল আর কতটুক দিয়ে কতটা নিল, তার মানে পার্থক্যটা কত বড় হয়ে ওঠে, এবং আমরাই কি বেশি ত্যাগ করব নাকি ইউএসও আমাদের জন্য কিছু ত্যাগ করবে। গত সরকারের আগের সরকার, মানে সেই আওয়ামী সরকারের সময় শেখ হাসিনা একটা কথা বারবার বলতেন যে এরা সেন্ট মার্টিন নিয়ে নিতে চায়, এরা একটা খ্রিস্টান রাজ্য বানাতে চায়, 3 দেশ মিলে, তার একটা রূপরেখা আছে। এই যে বিষয়গুলো আলোচনা হতো এবং এখন অনেকেই মনে করেন যে সেই কথাগুলো সত্য হয়ে উঠছে। এই বাণিজ্য চুক্তি, নানা ধরনের পোর্ট দিয়ে দেয়া, নানা জায়গায় তার সামরিক চুক্তি, এই সকল কিছুর ভিতরে থেকে আসলে এটা কতটা ফ্যাক্ট হয়ে উঠছে ডক্টর নাহারিনাই খান? তার আগে আমি একটু রনি ভাইকে জিজ্ঞেস করি আজকে কোনো মন খারাপ কিনা, কারণ ঈদের আগের রাতে একটা অনুষ্ঠান হচ্ছে, সব খুব বিষাদের গল্প বলছেন, রিক্সা কেন দিল, কে এত লম্বা। আমি আরো ভাবলাম যে উনি বলবেন যে ঈদের আগের রাত রিক্সা একটা দিয়েছে, আমাকে বলবেন যে চলেন রিক্সায় ঘুরি। আমি দেখলাম যে এইসব উনি কিচ্ছু বলছেন না, শুধু হতাশার কথা বলছেন। লম্বা খাটোটা তো সে মজার করে না, আবার লম্বা খাটো, আবার এটাও হতে পারে আমি হয়তো আর্যদের মতো দেখতে না, এই জন্য ব্যাপারটা পাই নাই, এটাও হতে পারে আমার মনে হচ্ছে। আসলে যে প্রসঙ্গে ছিলাম যে হ্যাঁ, আপনি যেটা বললেন যে কতটা পাচ্ছে আর কতটা দিচ্ছে, এই
মানে টানাপোড়েনের মধ্যে দিয়েই তো আমরা, তাই না? আমাদের ইতিহাস তো তাই বলে। আপনি সৃষ্টির শুরু থেকেই ধরেন যখন এই দেশটি ছিল না তখনও কিন্তু এই টানাপোড়েনের ভেতর দিয়েই আমরা গেছি, এবং আমাদের শাসনের শোষকের ইতিহাসটা তো তাই বলে, আর্যরা আসবে সাদা চামড়া আমাদের শাসন করবে, এটার ভেতর দিয়ে আমরা ছিলাম। তো এখন যেটা হয়েছে যে চুক্তিগুলো বলেন এগুলোও তো এক ধরনের এই শোষকের হাতিয়ারেরই একটা ফর্ম, কিন্তু যখনই আপনি রাজনৈতিক পরিসরে দেখবেন, গ্লোবালাইজেশনের গল্প তুলবেন, ওই সব জায়গা থেকে আসলে এটাকে যে আপনি একেবারে নাকচ করে দিবেন সেটাও সম্ভব না। যেটি সম্ভব সেটি হচ্ছে যে নিজেদের স্বার্থকে ঠিক একটা জায়গায় রেখে কতখানি আপনি নেগোসিয়েশনের মধ্যে যেতে পারবেন। তো যেমন ধরেন এই চুক্তির একটা জিনিস ছিল যে এটি না করলে আপনাকে অনেক উচ্চ হারে ট্যাক্স দিতে হতো, সেটা থেকে আপনি একটু বের হয়ে একটু কমাতে পারলেন। তো যখন পৃথিবীতে যে কথাটি রনি ভাই বলছিলেন যে এই দেশগুলো তো আসলে এভাবে করেই গরিবদেরকে শোষণ করে। আমি যদি বলি একদম স্পেসিফিক যে সেন্ট মার্টিন প্রশ্ন, তারপরে আমাদের যে সামরিক এই আমাদের যে ঘাঁটি ব্যবহার করা, আমাদের দেশ থেকে যে কথাগুলো এখন উঠছে, যদি আমরা মানে চুক্তিগুলোকে এখনো প্রকাশ্য দেখিনি, হ্যাঁ, মানে সেই ব্যাপারগুলোকে কিভাবে দেখছেন, বা এটাকে শেখ হাসিনার বক্তব্যকে পাতলাইনকে ধরে আগাচ্ছে নাকি নতুন কিছু করে? দেখেন, সেন্ট মার্টিন নিয়ে যাবে, সেন্ট মার্টিনের জন্য আমেরিকা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলেছে, এইসব গল্প তো আমরা প্রতিনিয়তই শুনেছি। এবং ইন্টারিমের সময়ও দেখবেন যে রিজওয়ানা হাসান তার কিছু বক্তব্য অথবা সেন্ট মার্টিনের যাতায়াতের জায়গাটা হ্যাঁ একটু মানে রেস্ট্রিক্টেড করে ফেলা হয়েছিল, সেটাতে কিন্তু জনমনে এক ধরনের সন্দেহের তৈরি হয়েছে। আমাদের এয়ারপোর্ট ব্যবহার করতে পারা, এয়ারপোর্ট ব্যবহার করা, পোর্ট ব্যবহার করা, তো এ তো এক ধরনের কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। কিন্তু এইদিকে কি যাচ্ছে সরকার বা এরকম এইসব কন্ট্রোভার্সিতেও যদি আমি না যাই, আপনি আর্কিওলজি পড়ান, আমি এনভায়রনমেন্ট পড়াই, সেন্ট মার্টিনের মতো একটা জায়গা, এটা তো ভেরি ডেলিকেট একটা এনভায়রনমেন্টাল স্টেটাস না, এটাকে মেনটেন করা পৃথিবীর সব দেশেই কিন্তু আছে যে এই ধরনের বিষয়গুলোকে পর্যটককে কন্ট্রোল করা। বা আপনি বাংলাদেশে দেখবেন যে ইকো ট্যুরিজমের নামে বাংলাদেশের কত এই ধরনের বিষয়গুলোকে নষ্ট করে ফেলা হয়েছে। সুন্দরবনের মতো একটি জায়গায় আপনি ট্যুরিস্টরা যে প্রচণ্ড জোরে জোরে গান বাজায়, আমি জার্মানিতে নিজে অনেক ফরেস্ট দেখেছি যে ফরেস্টের ভেতরে কাঠ কাটে হচ্ছে এখন পর্যন্ত ঘোড়ার গাড়ি দিয়ে, কারণ যদি ইলেকট্রিক গাড়ি যায় বা হর্ন দেয় সেটা হচ্ছে শব্দ দূষণ তৈরি করে। তো এই গল্পগুলো তো আসলে আমাদের মতো দেশে বলা যায় না। আমাদের দেশগুলোতে যেটা বলা যায় যে একটা গল্প তুলে দেওয়া যায় যে দেশ বিক্রি হয়ে যাচ্ছে, হ্যাঁ। বা আপনি আরেকটু যদি এনভায়রনমেন্টাল সাইডটা দেখেন, যে আমরা যখন স্কুলে পড়তাম 7, 8, 9-এ পড়তাম, শুনেছিলেন না যে বাংলাদেশ কত সালের মধ্যে সমুদ্রের নিচে ডুবে যাবে? তো সেই অনুযায়ী তো ধরেন মানে এখন ডুবে বাংলাদেশ নাই থাকার কথা। তো এই ধরনের কথা সবসময় প্রচলিত হয়, কিন্তু সরকার কিভাবে দেখছে, এবং আমি বিশ্বাস করতে চাই, এটা আমার বিশ্বাস, যে এই সরকার কিন্তু তার ম্যান্ডেটের একটা জায়গা ছিল, সে কিন্তু বারবার বলেছে যে চুক্তিগুলো হবে জনগণের সামনে প্রকাশ করা হবে। এই সরকার তো বলছে সবার আগে বাংলাদেশ, কিন্তু আমরা বাণিজ্য চুক্তিতে তো সবার পেছনে বাংলাদেশ হয়ে গেছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে এই বাণিজ্য চুক্তিতে এই সরকার করেনি, তাহলে আপনি এটা তো এই সরকারকে বলতে পারেন না। বলেছে যে এই সরকারের মানে আবার এই কথাটা বলেছে, জামাতের আমিরের কথাও বলেছে, দুইটি দলেরই কিন্তু কনসেন্ট ছিল, কিন্তু পরবর্তীতে কি আপনি কোন দলের পক্ষ থেকে জামাতে আমি তো অস্বীকারই করেছেন যে আমরা জানতাম না কিছু, তাই না? মানে ফরিদা উনি আবার বলেছেন, হ্যাঁ উনি আবার বলেছেন, কিন্তু আমরা কিন্তু দুই দলের কাছ থেকে এখনো ক্লিয়ারলি শুনতে পাই না, বা অনেক কিছুই তো আপনি শুনেন। রনি ভাই কি বলেন? রনি ভাই, এই যে আমরা আসলে একটা খুবই মানে রাজনীতিতে খুবই অদ্ভুত জায়গায় থাকি, দরজার সামনে কিছু ঘটে, দরজার পেছনে কিছু ঘটে। তো দরজার পেছনে কি কিছু ঘটছে? হ্যাঁ অবশ্যই ঘটছে। আমরা কতটা ত্যাগ করছি, কতটা পাচ্ছি এই পেছনের ঘটনায়, কি মনে হয় আপনার? পেছনের ঘটনা তো আমরা আন্দাজ করতে পারি, কিন্তু আমরা একজ্যাক্টলি বলতে পারি না। আন্দাজ করতে পারি এইভাবে যে যেহেতু আপনারা দুজনই খুব বিশ্ববিদ্যালয়ের নাম করা শিক্ষক, মোরলেস ছাত্রদের পড়ান, ছাত্রদের চোখ দেখে বডি দেখে আপনার অনেক কিছু, এটা কোনো বিষয় না। আপনি অনেক বড় বর্ষিয়ান। না 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 ঠিক আছে, তবু আমি বলছি যে এটা বোঝা যায়। অর্থাৎ মানুষের জন্মগতভাবে কতগুলো কমন সেন্স থাকে, একত্রে বসলে তার মানে বডি ল্যাঙ্গুয়েজ, তার চোখের চাহনি, এই সমস্ত জিনিস দেখে বোঝা যায় যে আসলে সে ভালো আছে না মন্দ আছে। তো বাংলাদেশে এখন যারা সরকারি দল আছে বিএনপি, এবং যারা বিরোধী দল আছে এনসিপি এবং জামাত, মানে রিদম বলতে, রাজনীতির যে রিদম বলতে যেটি বোঝায়, আমি ব্যক্তিগতভাবে তাদের কারোর মধ্যে সেই রিদমটা
দেখছি না। যখন নৈতিক জায়গাগুলো আঘাতপ্রাপ্ত হয়, গোপনে কোনো একটি কাজ একটা মানুষ করে ফেলে, তার মধ্যে একটা ভয় থাকে যে এই ঘটনা যদি জানাজানি হয়ে যায় তো লোকজন আমাকে মন্দ বলবে। তখন সেই ধরনের একটা দেখবেন যে পরিবেশ পরিস্থিতিতে একটা মানুষের যে বডি ল্যাঙ্গুয়েজ হয়, সরকারি দল এবং বিরোধী দল উভয়ের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের সকলের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আই এম গেটিং দ্য সেম অ্যাটিটিউড, দিস ইজ ওয়ান। তাহলে তারা এই ক্ষমতায় আসার আগে এমন কিছু বলেছে, এমন কিছু করেছে বা এমন কিছু জানেন যেটির আতঙ্ক তাদেরকে পেয়ে বসছে যে জনগণ যদি এটা জানে তাহলে মানে যাকে বলা হয় আমাদের জন্য ভালো পরিণতি হবে না। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, দেখবেন যে আমরা যারা চ্যাংড়া পোলাপান দেখেছি গ্রামের, বুড়া মানুষ যে কোনো কারণে একটা কাজ করে ফেলেছে গ্রামে, মানে অজপাড়ায় গায়ে এরকম, আমরা তো গ্রামের মানুষ, একবার আমার সেই গ্রাম থেকে আমি এসেছি। তো গ্রামে অনেক আনপ্লিসেন্ট যে ঘটনাগুলো এর বয়স্ক মানুষের হয়, কেউ পাট খেতে যায়, কেউ ধান খেতে যায়, তো ওই দৃশ্য ছোট পোলাপান দেখে ফেলে। তো দেখা ফেলার পরে ওই পোলাপানগুলো বুড়া মানুষকে ভয় দেখায়, বলে না যে আমি বলে দেব, কিন্তু তারা ভয় দেখায়। এবং বুড়া তখন বলে যাচ্ছে ও দাদা ঠিক আছে বা বাবা ঠিক আছে, অসুবিধা নেই। তখন ওই বুড়াকে জিম্মি করে তারা বেয়াদবি করে, সব কিছু করে। তো এরকম কিছু ঘটনা। এখন আমাদের এই সমাজে জেনজির নামে কিছু তরুণ, তাদের যে অ্যাটিটিউড, কথাবার্তা, তারা যেভাবে গালাগালি করছে, অবস্থার দৃষ্টি মনে পড়ে যে আমাদের সিনিয়র যারা রাজনীতিবিদ আছে তাদের কিছু গোপন বিষয় তারা জেনে গেছে। জেনে যাওয়ার ফলে তারা খুব একেবারে সেই যাকে বলা হয় কবি নজরুলের সেই বিদ্রোহী কবিতার মতো তারা দাপট দেখাচ্ছে, তারা কথাবার্তা বলছে, তারা দিদারসে গালাগালি করছে, যাকে তাকে মানে ক্ষমতা থেকে নামিয়ে ফেলার যাকে বলে চক্রান্ত করছে। এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে এটা স্বাভাবিক কোনো বিষয় না। রাজনীতিতে এটা কখনো আমাদের জীবনে আমরা এটা কখনো দেখিনি যে এই পর্যায়ের লোক, মানে যাদের বয়স বিলো 30, তারা বিলো মানে অ্যাবভ 60 আর অ্যাবভ 70 যারা লোকজন রয়েছেন, বিশাল পদ পদবি নিয়েছেন। আমরা তো এই কদিন আগে এই প্রথম দেখলাম যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী এবং একজন প্রধানমন্ত্রী, তাকে উদ্দেশ্য করে মানুষ ভুয়া ভুয়া বলছে। তো আমাদের এর আগে এখন ধরেন সালাউদ্দিন সাহেব, সে তো বেশ পাওয়ারফুল মানুষ, প্রধানমন্ত্রী, তাকে বলা হয় ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, দেখতেও সুন্দর, লেখাপড়া জানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমার অগ্রজ, সব মিলিয়ে তার অনেক অনেক যোগ্যতা। কিন্তু এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ধরেন সারা খাতুন, তারপর আসাদুজ্জামান খান কামাল, তারা খুব নরম প্রকৃতির মানুষ ছিলেন অ্যাজ এ হোল। কিন্তু কেউ কিন্তু তাদেরকে ওই পুলিশের ভয়ে, তাদের হাতে যে ক্ষমতা আছে এই ভয়ে কেউ কখনো তাদেরকে ভুয়া ভুয়া বলতে পারেনি। যত গালাগালি ওবায়দুল কাদেরকে গালাগালি করেছে যে এরা কাউয়া কাদের, অমুক কাদের, অমুক কাদের, কিন্তু আপনি দেখবেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে কখনো কেউ গালি দিত না। এটা আমাদের একটা কালচার। আর শেখ হাসিনাকে বদদোয়া করতো যে আল্লাহ এটা মরে না কেন, হ্যাঁ এটা গজব নাজিল হয় না কেন, আল্লাহ তুমি দরকার হলে একটা বেহেশত দিয়ে দাও। কিন্তু এই যে আমাদের জ্বালাচ্ছে, কিন্তু ওই বট বাহিনীর মাধ্যমে তাকে নানা রকম গালাগালি করতো। ওই যে বিদেশে সেফায়েতুল্লাহ সেফু, তারা গালাগালি করতো। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনাকে কেউ যদি প্রকাশ্যে তাহলে বলতো উনি হলেন অলি আল্লাহ, উনি হলেন আল্লাহ হজরত, উনি না হলে বাংলাদেশ থাকতো না, এই ধরনের কথাবার্তা সবাই বলতো। তো সেখানে স্বয়ং প্রধানমন্ত্রী এবং স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনকে একত্রে ভেবে মিরপুরের মতো একটা জায়গাতে বহু মানুষ একত্রে ভুয়া 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 বলে গালাগালি দিল। এটা লক্ষণ ভালো না। ইট মিনস পর্দার আড়ালে কিছু একটা ঘটেছে যেটা এরা দেখেছে, আর কিছু একটা ঘটতে যাচ্ছে যার কারণে তাদের যে স্ট্রেংথটা আছে। আপনি দেখবেন যে আমরা ছোটোকালে প্যান্ট পরতাম না, সবাই প্যান্ট পরতাম, একটা নির্দিষ্ট সময়ের পরে প্যান্টের রাবার ঢিলা হয়ে যেত। তো রাবার ঢিলা হয়ে যাওয়ার পর সারাদিন শুধু প্যান্ট টানতে হতো উপরে যে কখন খুলে যায় খুলে যায়। তো এখন এরকম অবস্থা হয়ে গেছে, সরকারের যে একটা ইলাস্টিসিটি আছে যেটা তাকে আঁকড়ে ধরবে রাষ্ট্রের সঙ্গে, প্রশাসনের সঙ্গে, জুডিশিয়ারির সঙ্গে, সব জায়গাতে রাবারগুলো ঢিলা হয়ে যাচ্ছে। ঢিলা হয়ে যাওয়ার পর এখন সরকারকে প্যান্ট ঠিক রাখবে না দৌড় দেবে না কাজ করবে, এরকম সব কিছু অসামঞ্জস্যকর আমার কাছে মনে হচ্ছে। দ্যাটস ওয়াই আপনি যে প্রশ্নটা করলেন যে ইট সিমস যে পর্দার আড়ালে সামথিং ইজ কুকিং,
কিছু একটা রান্না বান্না এই জন্য হচ্ছে। কি আপনি সাম্প্রতিক সময় বলেছেন যে সরকার চালানো এত সহজ নাকি রে ননি? হ্যাঁ, সরকার, এটা আমি এদেরকে বলিনি, এতে মানে অ্যাজ এ হোল বলছি। এখন কেউ যদি মনে করে যে আমাকে ননি বলেছে, তাহলে নট লাইক দ্যাট। আমি যেটা বলেছি যে সরকার চালানো বা রাষ্ট্র চালানো আসলে সত্যিকার অর্থে একটা কঠিন একটা বিষয়। আমরা প্রথম গ্রহণ করি, তাই ত্যাগ করি, আবার ত্যাগ করা যে বিষয় আবার আমরা গ্রহণের ভিতরে যুক্ত করি যদি, তাহলে ঘটনাটা কেমন ঘটে বা ঘটবে। এবং এই বিষয়টা আমরা নানা জায়গায় দেখেছি, সাম্প্রতিক সময় ঘটেছে জাতীয় গ্রন্থ কেন্দ্রে। ডক্টর নাহারিন, এই বিষয়টাকে আপনি কেমন দেখেন? আচ্ছা, তার আগে রনি ভাইয়ের কথা বলি যে ওই যে আমার একই কথা মাথায় ঘুরছে, রনি ভাইয়ের মন ভালো নাই। কারণ উনি বললেন যে যা যা এক্সাম্পল দিয়ে বললেন লক্ষণ ভালো না, কিন্তু আমি তো মনে করেছিলাম রনি ভাই বলবেন যে একটা সরকারের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে সামনাসামনি ভুয়া ভুয়া বললেও কোনো অসুবিধা হয় না, দেশের লক্ষণ তো তাহলে খুবই ভালো, মানে এত একটা প্যারাডাইস গণতন্ত্রের দিকে আমরা হাঁটছি। কিন্তু রনি ভাইটা বললেন না। আমি খুব দুঃখ পেলাম যে রনি ভাইয়ের আসলেই আজকে মন খারাপ। আমি মনে করি যে তাহলে আপনি বলবেন যে যেমন ধরেন এখন বিরোধী দলের নেতার গায়ে ডিম মারা হচ্ছে, তারা কিছু মনে করবেন না? মানে তারা তো ধরেন ডিম মারার পরে মনে করবেন কি করবেন এটা তাদের বিষয়, তবে আমি মনে করি যে ডিম মারাটা যেহেতু একটা সহিংসতার পর্যায়ে পড়ে, সেটাতে একটু মনে করা যেতে পারে। কিন্তু এটা সহিংসতা না, না, তার সহিংসতা না, কিন্তু বাংলাদেশের যে অবস্থা এবং যাকে ডিম মেরেছে, মানে আপনি তো জানেন, কিন্তু তারপর আমি এটাকে জাস্টিফাই করছি না। পর্তুগালে কি হবে? পর্তুগালেও মেরেছে, হ্যাঁ। এখানে কি আইন আছে ডিম মারার? আছে, ওখানে ডিম মারলে কোনো ক্রিমিনাল অফেন্স না। হ্যাঁ, কিন্তু ওটা যদি আপনার চোখে লাগে, দামটা বেড়ে যেতে পারে। হ্যাঁ, কিন্তু ওটা যদি আপনার চোখে লাগে বা আপনি যদি আঘাতপ্রাপ্ত হন, তাহলে তা আমি তার ঘটনাটা জানি না। তবে এটাই বলতে চাই রনি ভাইকে, মোদ্দা কথা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে এগুলো বলে অথবা ভুয়া ভুয়া বলেও আপনি বহাল তবিয়তে যদি এই দেশে থাকতে পারেন, আমি মনে করি দেশ শান্তির পথে হাঁটছে, কোনো অসুবিধা নেই। আর আপনি যেটা বললেন যে আমরা ত্যাগ করি আবার সেটাকে গ্রহণ করি, যা ত্যাগ করছি তাই আবার গ্রহণ করছি, এবং আপনি একটি জাতীয় গ্রন্থ কেন্দ্রে ঘটেছে এই ঘটনাটা। মানে তার সাথে আরো একটা সম্ভাবনা আছে, যেমন আমরা শুনতেও পাই, একটি কানাঘুষা শুনতে পাচ্ছি যে অধ্যাপক মোহাম্মদ ইউনূস নাকি আবার রাষ্ট্রপতি হতে পারেন, এরকম কানাঘুষাও শুনছি। তো সেটা আবার ত্যাগ এবং গ্রহণের ভিতরে যাবে কিনা? মানে যত আপনি জীবনে ত্যাগ করবেন তত তো আবার প্রাপ্তির আশা জাগে, তাই না? তো এখন এক জায়গা থেকে আপনাকে ত্যাগ করেছে, সেখানে আপনি যেতে চাইতেই পারেন, এটা মানব ধর্ম। আমি এটাতে কোনো সমস্যা মনে করি না যে যেখান থেকে আপনি ত্যাগ হবেন। যেমন ধরেন রনি ভাই, উনি রাজনীতিতে এক সময় এক জায়গায় ত্যাগ করেন, আরেক জায়গায় যান, তারপর আবার আসেন, আবার যান। আমি সেরকম ধরেন এক জায়গায় যাচ্ছি, আরেক জায়গায় থেকে স্কুলে পড়েছি, কলেজে যাচ্ছি, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, এরপরে আরো কিছু এক্সপেকটেশন থাকতে পারে না, যাই নাই, তবে মনে করি যে যেতে পারলে খারাপ হতো না। তো এটা আসলে খারাপ কিছু না। সম্ভব কিনা বা প্রক্রিয়াটা কি? এই যে ধরেন ইনস্টল ছিলেন, আনইনস্টল হয়েছেন, আবার সরকার পাল্টে গেছে, নতুন সরকার, আবার সেই জায়গা আপনি ফেরত পেয়ে গেলেন। এইটা বললে আমার একটা কথা মনে হয়, সেটা হচ্ছে যে অড্রে হেপবার্ন মনে হয় বলেছিল যে নাথিং ইজ ইম্পসিবল, মেবি ইটস ডিফিকাল্ট, কিন্তু নাথিং ইজ ইম্পসিবল। নাহরিন সম্ভবত মানে খুব খুব কঠিন অবস্থা নেবেন না সরকারের ক্ষেত্রে না। এইখানে আবার আমি একটু ডিফার করি যে সরকারের ক্ষেত্রে কঠিন অবস্থা নেব না বলা মানেই হচ্ছে কমেন্ট বক্সে গালি খাওয়া। যেমন ধরেন আমি একটা কথা বলি, যেমন ধরেন তখন কিন্তু জাতীয় গ্রন্থ কেন্দ্রের যে নিয়োগ থেকে বাতিল করা হয়েছিল, সেটা বিস্তর আলোচনা হয়েছিল, সমালোচনা হয়েছিল। তারপরে যাকে যেই প্রক্রিয়া দেয়া হয়েছিল তাকে আবার একই প্রক্রিয়া আবার সরিয়ে দেওয়া হয়েছে, মানে আবার পুরনো জনকে নিয়ে আসলো, কিন্তু প্রক্রিয়াটা একই রাখা হয়েছে। হ্যাঁ, এটা তো ধর বাংলাদেশে একটা সিস্টেম, এই সিস্টেম ভাঙার কথাই কিন্তু আমরা সবসময় বলি। আমরা পুরনো বন্দোবস্তেই আছি। পুরনো বন্দোবস্তে শোনেন, যে দলটি আপনাকে স্বপ্ন দেখিয়েছিল নতুন বন্দোবস্তের, হ্যাঁ, নতুন বন্দোবস্ত, তারপর নরম পন্থা, কত কিছু বললো না, তো তারাও কিন্তু পুরনোটাতেই গেছে। তো পুরনোটাতেই আমরা থাকি, আসলে এদিক ওদিক হয়। তবে কিছু কিছু নতুন তো আমরা দেখি, সেটাকে তো অ্যাপ্রিশিয়েট করতেই পারি, তাই না? প্রধানমন্ত্রীর আচরণ, সেটাকে তো অ্যাপ্রিশিয়েট করা যায়। তবে যেটি আপনি বলছিলেন গ্রন্থ কেন্দ্রের কথা, এই যে কথাটা যখন বললেন যে সরকারের প্রতি উনি যে গিয়েছেন, দেখেন প্রধানমন্ত্রীকে আমরা অ্যাপ্রিশিয়েট করেছি এর আগেও, যে সাধারণত আমরা যেটা দেখতাম যে ভিকটিম বা তাদেরকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে নিয়ে আসে, আর উনি চলে গেছেন। এটা দারুণ একটা ঘটনা, এই ঘটনাটাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে, এটা অ্যাপ্রিশিয়েট করা। আর গ্রন্থ কেন্দ্রের কথা আপনি যেটা বললেন, আমি একজনের কাছ থেকে শুনলাম যারা এই প্রসেসের ভেতরে ছিলেন, বললেন যে কমপ্লেইনটা ওনার এগেইনস্টে করা হয়েছিল, কমপ্লেইনটাকে যখন চুলচেরা বিচার করা হয়েছে, তখন বলা হয়েছে যে এখানে অনেক ধরনের মানে সিলি কিছু এসছে, যেটা এটা আমি একটা ব্যক্তিগত একজনের কাছ থেকে শুনেছি। যিনি ছিলেন তার অপরাধ কি ছিল যে সে কমপ্লিট করতে কেন পারলো না? এটা তো শোনেন, বাংলাদেশে যখন, শুধু বাংলাদেশ কেন, যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প,
সেখানেও তো এরকম হয়, তাই না? আচ্ছা, আরেকটা সিস্টেমের জিনিস হচ্ছে যে এই যে পরিবর্তন হলে সব পরিবর্তন হয়। অধ্যাপক ইউনূসও যে আবার রিইনস্টলড হতে পারে রাষ্ট্রের প্রধান হিসেবে, এরকম একটি আলোচনা সোশ্যাল মিডিয়াতে মানে মানে অনেক আলোচনা হচ্ছে। তো এইটাকে কি মনে করেন, এরকম হতে পারে বা এরকম? সোশ্যাল মিডিয়া, শুনেন, সোশ্যাল মিডিয়ায় তো আপনার একটা দল সরকারও গঠন করে ফেলেছিল, তাই না? ইলেকশনের আগে দেখেছেন একদম সরকার গঠন মানে করে আপনি গুরুত্ব দিতে যাচ্ছেন না? আমি আসলে এগুলোকে গুরুত্ব দিতে চাই না। সোশ্যাল মিডিয়া জায়গায় পররাষ্ট্রমন্ত্রী বা ধরেন আইনমন্ত্রীরা তো আগের অন্তর্বর্তী সরকারের সময় ছিলেন, তারপর ডাক্তার জাহিদের কথা বললেন আপনি, উনিও ওই সরকারের সংস্কার কমিশনে ছিলেন, এরকম তো অনেকেই তো এই সরকারের সাথে এসছে। হ্যাঁ, তো সেটাই আমি বলছি যে কে আসলো কে গেল এটা যতক্ষণ না পর্যন্ত কাগজ আমি হাতে পাবো তার আগে পর্যন্ত আমি আসলে রনি ভাই কি বলতে চান এই ধরনের ত্যাগ করা, গ্রহণ করা, আবার ত্যাগ করা বিষয় গ্রহণ করা? না, প্রথমত প্রফেসর নাহারিন আজকে আমার মন খারাপ নিয়ে বেশ উদ্বিগ্ন। তো এটা আমার কাছে মনে হচ্ছে ঈদের এই পূর্বক্ষণে আমার যে বোন, তাকে কিছুটা হলেও তো আমার আসলে স্বস্তি দেওয়া উচিত। অবশ্যই হচ্ছে, মন আমার আসলে একটুও খারাপ না। আমার কাছে যেটা মনে হচ্ছে, নাহারিনের মধ্যে একটা অসাধারণ বিধাতা একটা সুন্দর গুণাবলী দিয়েছে। সেই গুণাবলী হলো যে সে বোধহয় বারবার কবি নজরুলের সে বিখ্যাত বিদ্রোহী কবিতার ওই অংশটিকে, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, এইটার আলোকে তার জীবনের যত অভাব থাকুক, অভিযোগ থাকুক, যা কিছু থাকুক, সে আসলে ওটাকে বাদ দিতে চাচ্ছে। বাদ দিয়ে যা কিছু পজিটিভ, প্রশংসার কিছু যা কিছু আছে, ভালো যা কিছু আছে, সেটাকে তাই সে লাইমলাইটে আনতে চাচ্ছে। আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, এটা খুবই ভালো। বাংলাদেশে এখন অনেকগুলো সমস্যা আছে। এখন যদি সারাক্ষণ আমি শুধু ঘ্যান ঘ্যান করে সেই সমস্যার কথাই বলতে থাকি, যতটুকু মানুষের কর্মস্পৃহা আছে এটাও নষ্ট হয়ে যাবে। অভাব তো আছেই, এর বাইরে আমরা একটু ভালো কথা বলি না, একটু সুন্দর কথা বলি। তো সেক্ষেত্রে আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী এসেছেন, যে প্রধানমন্ত্রী অসাধারণ পোশাক পরেন। এরকম পোশাক আসলে আমাদের পাক ভারত উপমহাদেশে অন্য কোনো প্রধানমন্ত্রী পরেন না। একেবারে সাধারণ, মনে হয় যে সবচেয়ে কম দামি, সবচেয়ে অর্ডিনারি, কিন্তু সুন্দর। তো এরকম একটা প্রধানমন্ত্রী আমরা বাংলাদেশে পেয়েছি। উনি যদি নেতৃত্ব দিতে পারেন,